প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের পাঠ। আজকে আমরা স্বামী শিষ্য সংবাদ থেকে শুনব। এখানে স্বামীজি এবং তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে কথা হচ্ছে। স্বামীজি বলছেন, সিদ্ধায় বা বিভূতি শক্তি অতি সামান্য মনোসংযমেই লাভ করা যায়। শিষ্যকে উপলক্ষ করিয়া বলিলেন, তুই থট রিডিং বা অপরের মনের কথা ঠিক ঠিক বলা শিখবি। 4-5 দিনেই তোকে ওই বিদ্যাটা শিখিয়ে দিতে পারি। শিষ্য, তাতে কি উপকার হবে? স্বামীজি, কেন? পরের মনের ভাব জানতে পারবি, তাতে ব্রহ্মবিদ্যা লাভের কিছু সহায়তা হবে কি? স্বামীজি, কিছু মাত্র নয়, তবে আমার ওই বিদ্যা শিখবার প্রয়োজন নাই। কিন্তু মহাশয়, আপনি স্বয়ং সিদ্ধা সম্বন্ধে যাহা প্রত্যক্ষ করিয়াছেন বা দেখিয়াছেন, তাহার বিষয় শুনিতে ইচ্ছা হয়। স্বামীজি, আমি একবার হিমালয়ে ভ্রমণ করতে করতে কোনো পাহাড়ি গ্রামে এক রাত্রের জন্য বাস করেছিলাম। সন্ধ্যার খানিক বাদে ওই গাঁয়ে মাদলের খুব বাজনা শুনতে পেয়ে বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করে জানতে পারলুম গ্রামের কোনো লোকের উপর দেবতার ভর হয়েছে। বাড়িওয়ালার আগ্রহতিশয়ে এবং নিজের কিউরিসিটি চরিতার্থ করতে ব্যাপারখানা দেখতে যাওয়া গেল। গিয়ে দেখি বহু লোকের সমাবেশ। লম্বা ঝাঁকড়া চুলো একটা পাহাড়িকে দেখিয়ে বললে, ইহারই উপর দেবতার ভর হয়েছে। দেখলুম তার নিকটেই একখানি কুঠার আগুনে পোড়াতে দেওয়া হয়েছে। খানিক বাদে দেখি অগ্নিবর্ণ কুঠারখানা ওই উপদেবতাবিষ্ট লোকটার দেহের স্থানে স্থানে লাগিয়ে ছ্যাঁকা দেওয়া হচ্ছে, চুলেও লাগানো হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, ওই কুঠার স্পর্শে তার কোনো অঙ্গ বা চুল দগ্ধ হচ্ছে না, বা তার মুখে কোনো কষ্টের চিহ্ন প্রকাশ পাচ্ছে না। দেখে অবাক হয়ে গেলুম। ইতিমধ্যে গায়ের মোড়ল করজোড়ে আমার কাছে এসে বলল, মহারাজ, আপনি দয়া করে এর ভূতাবেশ ছাড়িয়ে দিন। আমি তো ভেবে অস্থির, কি করি। সকলের অনুরোধে ওই উপদেবতাবিষ্ট লোকটার কাছে যেতে হলো। গিয়েই কিন্তু অগ্রে কুঠারখানা পরীক্ষা করতে ইচ্ছা হলো। যাই হাত দিয়ে ধরা, হাত পুড়ে গেল। তখন কুঠারটা তবু কালো হয়ে গেছে। হাতের জ্বালায় তো অস্থির, থিওরি মিওরি সব লোপ পেয়ে গেল। কি করি, জ্বালায় অস্থির হয়েও ওই লোকটার মাথায় হাত দিয়ে খানিকটা জপ করলুম। আশ্চর্যের বিষয়, ওইরূপ করার 10-12 মিনিটের মধ্যেই লোকটা সুস্থ হয়ে গেল। তখন গায়ের লোকের আমার উপর ভক্তি দেখে কে? আমায় একটা কেষ্টবিষ্টু ঠাওরালে। আমি কিন্তু ব্যাপারখানা বুঝতে পারলুম না। অগত্যা বিনা বাক্যবায়ে আশ্রয়দাতার সঙ্গে তার কুটিরে ফিরে গেলুম। তখন রাত 12টা হবে। এসে শুয়ে পড়লুম। কিন্তু হাতের জ্বালায় আর এ ব্যাপারের কিছুমাত্র রহস্য ভেদ করতে পারলুম না বলে চিন্তায় ঘুম হলো না। জ্বলন্ত কুঠারে মানুষের শরীর দগ্ধ হলো না দেখে কেবলই মনে হতে লাগলো, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ দ্যান আর ড্রিমড অফ ইন ইয়োর ফিলোসফি। অর্থাৎ পৃথিবীতে ও স্বর্গে এমন অনেক ব্যাপার আছে, দর্শনশাস্ত্র স্বপ্নেও যার সন্ধান পায় না। শিষ্য, পরে ওই বিষয়ের কোনো সমীমাংসা করতে পারিয়াছিলেন কি? স্বামীজি, না, আজ কথায় কথায় ঘটনাটি মনে পড়ে গেল, তাই তোদের বললুম। অনন্তর স্বামীজি পুনরায় বলিতে লাগিলেন, ঠাকুর কিন্তু সিদ্ধাই সকলের বড় নিন্দা করতেন। বলতেন, ওই সকল শক্তি প্রকাশের দিকে মন দিলে পরমার্থ তত্ত্বে পৌঁছানো যায় না। কিন্তু মানুষের এমনই দুর্বল মন, গৃহস্থের তো কথাই নাই। সাধুদের মধ্যেও 14 আনা লোক সিদ্ধায়ের উপাসক হয়ে পড়ে। পাশ্চাত্য দেশে ওই প্রকার বুজরুকি দেখলে লোকে অবাক হয়ে যায়। সিদ্ধাই লাভটা যে একটা খারাপ জিনিস, ধর্মপথের অন্তরায়, একথা ঠাকুর কৃপা করে বুঝিয়ে দিয়ে গেছেন।
তাই বুঝতে পেরেছি। সেজন্য দেখিসনি ঠাকুরের সন্তানেরা কেউ এদিকে খেয়াল রাখে না। স্বামী যোগানন্দ এই সময় স্বামীজিকে বলিলেন, তোমার সঙ্গে মাদ্রাজে একটা ভূতুরের দেখা হয়েছিল, সেই কথাটা বাঙালকে বলো না। স্বামী যোগানন্দ এই সময় স্বামীজিকে বলিলেন, তোমার সঙ্গে মাদ্রাজে যে একটা ভূতুরের দেখা হয়েছিল, সেই কথাটা বাঙালকে বলো না। এখানে বাঙাল বলতে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বোঝানো হয়েছে। উনি বাংলাদেশে থাকতেন, সেই জন্য সবাই ওনাকে বাঙাল বলে ডাকত। শিষ্য ওই বিষয় ইতঃপূর্বে শুনে নাই, সুতরাং ওই কথা বলিবার জন্য স্বামীজিকে জেদ ধরিয়া বসিল। স্বামীজি অগত্যা ওই কথা তাহাকে এইরূপে বলিলেন, মাদ্রাজে যখন মন্মথবাবুর বাড়িতে ছিলুম, তখন একদিন স্বপ্ন দেখলুম মা অর্থাৎ স্বামীজির গর্ভধারিণী মরে গেছেন। মনটা ভারী খারাপ হয়ে গেল। তখন মঠেও বড় একটা চিঠিপত্র লিখতুম না, তা বাড়িতে লেখা তো দূরের কথা। মন্মথবাবুকে স্বপ্নের কথা বলায় তিনি তখনই ওই বিষয়ের সংবাদের জন্য কলকাতায় তার করলেন, কারণ স্বপ্নটা দেখে মনটা বড়ই খারাপ হয়ে গিয়েছিল। আবার এদিকে মাদ্রাজে বন্ধুগণ তখন আমায় আমেরিকায় যাবার জোগাড় করে তাড়া লাগাচ্ছিল, কিন্তু মার শারীরিক কুশল সংবাদটা না পেয়ে যেতে ইচ্ছে হচ্ছিল না। আমার ভাব বুঝে মন্মথবাবু বললেন যে শহরের কিছু দূরে একজন পিশাচসিদ্ধ লোক বাস করেন, সে জীবের শুভাশুভ ভূত ভবিষ্যৎ সকল খবর বলে দিতে পারে। মন্মথবাবুর অনুরোধে ও নিজের মানসিক উদ্বেগ দূর করতে তার নিকট যেতে রাজি হলুম। মন্মথবাবু, আমি, আলাসিঙ্গা আর একজন খানিকটা রেলে করে গিয়ে পরে পায়ে হেঁটে সেখানে তো গেলুম। গিয়ে দেখি শ্মশানের পাশে বিকটাকার শুটকো ফোঁস কালো একটা লোক বসে আছে। তার অনুচরগণ কিরিং মিরিং করে মাদ্রাজি ভাষায় বুঝিয়ে দিলে উনিই পিশাচসিদ্ধ পুরুষ। প্রথমটা আমাদের সে তো আমলেই আনলে না। তারপর যখন আমরা ফেরবার উদ্যোগ করছি, তখন আমাদের দাঁড়াবার জন্য অনুরোধ করলে। সঙ্গী আলাসিঙ্গাই দোবাসির কাজ করছিল, আমাদের দাঁড়াবার কথা বললে। তারপর একটা পেন্সিল দিয়ে লোকটা খানিকক্ষণ ধরে কি আঁক পাড়তে লাগলো। পরে দেখলুম লোকটা কনসেন্ট্রেশন বা মন একাগ্র করে যেন একেবারে স্থির হয়ে পড়ল। তারপর আগে আমার নাম, গোত্র, 14 পুরুষের খবর বললে, আর বললে যে ঠাকুর আমার সঙ্গে সঙ্গে নিয়ত ফিরছেন, এবং গর্ভধারিণী মার মঙ্গল সমাচারও বললে। আর ধর্মপ্রচার করতে আমাকে যে বহু দূরে অতি শীঘ্র যেতে হবে তাও বলে দিলে। এইরূপে মার মঙ্গল সংবাদ পেয়ে ভট্টাচার্যের অর্থাৎ মন্মথবাবুর সঙ্গে শহরে ফিরে এলুম। এসে কলকাতার তারেও মার মঙ্গল সংবাদ পেলুম। যোগানন্দ স্বামীকে লক্ষ্য করিয়া স্বামীজি বলিলেন, বেটা, কিন্তু যা যা বলেছিল ঠিক তাই তাই হয়ে গেল। তা সেটা কাকতালীয় ন্যায়ই হোক বা যাই হোক। স্বামী যোগানন্দ উত্তরে বলিলেন, তুমি পূর্বে এসব কিছু বিশ্বাস করতে না, তাই তোমার ওই সকল দেখাবার প্রয়োজন হয়েছিল। স্বামীজি, আমি কি না দেখে না শুনে যা তা কতগুলো বিশ্বাস করি? এমন ছেলেই নই। মহামার রাজ্যে এসে জগৎ ভেলকি সঙ্গে সঙ্গে কত কি ভেলকি না দেখলুম। মায়া মায়া, রাম রাম, আজ কি ছাইভস্য কথাই সব হলো। ভূত ভাবতে ভাবতে লোকে ভূত হয়ে যায়, আর যে দিনরাত জানতে অজান্তে বলে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্তাত্মা, সে ব্রহ্মজ্ঞ হয়। এই বলিয়া স্বামীজি স্নেহভরে শিষ্যকে লক্ষ্য করিয়া বলিলেন, এইসব ছাইভাষ্য কথাগুলোকে মনে কিছুমাত্র স্থান দিবি না, কেবল সৎ অসৎ বিচার করবি। আত্মাকে প্রত্যক্ষ করতে প্রাণপণে যত্ন করবি। আত্মজ্ঞানের চেয়ে শ্রেষ্ঠ আর কিছুই নাই, আর সবই মায়া, ভেলকিবাজি,
এক প্রত্যাগাত্মাই অবিথত সত্য। এ কথাটা বুঝেছি, সেই জন্যই তোদের বোঝাবার চেষ্টা করছি। একমেবাদ্বয়ং ব্রহ্ম নেহ নানাস্তি কিঞ্চন। কথা হইতে হইতে রাত্রি 11টা বাজিয়া গেল। অনন্তর স্বামীজি আরান্তে বিশ্রাম করিতে উঠিলেন। শিষ্য স্বামীজির পাদপদ্মে প্রণত হইয়া বিদায় গ্রহণ করিল। স্বামীজি বলিলেন, কাল আসবি তো? শিষ্য, আগে আসিব বই কি, আপনাকে দিনান্তে না দেখিলে প্রাণ ছটফট করিতে থাকে। স্বামীজি, তবে এখন আয়, রাত্রি হয়েছে। অনন্তর শিষ্য স্বামীজির কথা ভাবিতে ভাবিতে রাত্রি 12টার সময় বাসায় ফিরিয়া আসিল। আজ এখানেই ইতি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।